জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি অত্যন্ত গুরুতর আহত এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। জুলাই গণঅভ্যুত্থানের পরে ছাত্র নেতা যারা ছিলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ছিলেন, তারা নানান রকম অ্যাক্টিভিটিতে যুক্ত হয়েছেন। কেউ দলীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন, কেউ নতুন দলের রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং তারা ব্যক্তি স্বার্থ, অনেক ক্ষেত্রে দলীয় স্বার্থ বড় করে দেখেছেন। কিন্তু শরীফ ওসমান হাদীকে আমরা দেখেছিলাম তিনি কোনো ধরনের রাজনৈতিক রেষারেষিতে যান নাই, কোনো দলীয় স্বার্থের রেষারেষিতে যান নাই, বড় কোনো দলেও যান নাই, নতুন যে রাজনৈতিক দল সেখানেও তিনি যান নাই। তিনি শুধু জুলাইকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করতে চেয়েছেন এবং এই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য কাজ করতে চেয়েছেন। তিনি একটা কালচারাল সেন্টার করেছেন এবং সেখানে নিয়মিত কিছু কার্যক্রম হতো যেগুলোর মাধ্যমে তিনি চেয়েছিলেন যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে মানুষের আকাঙ্ক্ষা, সেটা যেন জাগরুক থাকে, সেটা যেন নিষ্প্রভ হয়ে না যায়, সেটা যেন আমাদের কালচারাল যে ফ্যাসিস্ট তাদের সামনে যেন বিলীন হয়ে না যায়। এই চেষ্টাটা কিন্তু ওসমান হাদী করেছিলেন। তিনি কার্যক্ষেত্রে করে দেখিয়েছেন, শুধু মুখে বলেননি। অনেকে এই ব্যাপারে মুখে অনেক কিছু বলেন, কিন্তু ওসমান হাদী কার্যক্ষেত্রে সেটা করে দেখিয়েছেন বা সেই চেষ্টা করে দেখিয়েছেন। এবং তার মধ্যে আপনারা দেখবেন তিনি কখনো যারা জুলাইয়ের শক্তি, যে কোনো রাজনৈতিক দল হোক, কারো বিরুদ্ধে তিনি যান নাই। তিনি শুধু দেশের শত্রুদের বিরুদ্ধে গিয়েছেন, যারা এই দেশটার চেয়ে অন্য কোনো দেশকে বেশি ভালোবাসে এবং এই দেশের স্বার্থের চেয়ে অন্য কোনো দেশের স্বার্থ যাদের কাছে বড়, তিনি শুধু তাদেরকেই প্রতিপক্ষ গণ্য করেছেন এবং তাদের বিরুদ্ধেই নিজের সমস্ত প্রচেষ্টাকে তিনি রেখেছেন। তিনি দেশের ভিতরের মানুষদের মধ্যে রেষারেষি দলাদলিতে তিনি যান নাই। আজকে তিনি গুরুতর আহত হলেন এবং অনেকেই এখন ভাবছেন যে তার উপরে এই হামলাটা কে করলো। হামলার যে ধরন, সেটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা তাকে হত্যা করার জন্যই হামলা করা হয়েছে। এটা কোনো ভয় দেখানোর জন্য না, সংঘর্ষের মধ্যে হওয়া হামলা না, বরং একদম টার্গেট করে তাকে মারার জন্যই হামলা হয়েছে। তার মাথায় গুলি লেগেছে, তিনি নড়াচড়ার মধ্যে ছিলেন দেখে তার গাল দিয়ে গুলি ঢুকে তাও মাথা পর্যন্ত গিয়েছে। আমরা এখন জানি না তিনি আসলে কতটুকু ইনজুর্ড হয়েছেন, তিনি আসলে কখনো আর সুস্থভাবে আমাদের মধ্যে ফিরতে পারবেন কিনা। কিন্তু এটা নিঃসন্দেহ যে তাকে হত্যা করার জন্যই হামলা করা হয়েছে। এরপরে আমরা কিছু মানুষকে দেখেছি এটার জন্য দেশের বিভিন্ন শক্তিকে দায়ী করছেন। তার যে রাজনৈতিক প্রতিপক্ষ, তার আসনে যারা প্রতিপক্ষ ছিলেন, তাদেরকে তারা দায়ী করছেন। এই বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য বা সঠিক মনে হয় না। আমরা চাই এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক, কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পরিচয় সামনে আসুক এবং আমরা যেন বুঝতে পারি কাদেরকে আমরা প্রতিপক্ষ গণ্য করব। যদি দেশের কোনো শক্তি এটা ঘটিয়ে থাকে, অবশ্যই আমরা তাদেরকে প্রতিপক্ষ গণ্য করব, কিন্তু আগে আমাদের সঠিক তদন্তটা করতে হবে। যে শুটার, তার চেহারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, তার চেহারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও গেছে। তারা যদি তাকে ধরতে পারে তাহলে হয়তো এটা রহস্য উদ্ঘাটন করা সম্ভব, যদি আন্তরিকতা থাকে। আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আন্তরিকতা প্রত্যাশা করি। এরকম একটা গুরুতর ঘটনার ডিপে যেন তারা যান, তারা যেন সঠিকভাবে আমাদেরকে ঘটনাটা জানান যে কারা এটা ঘটিয়েছে এবং কি পরিকল্পনা থেকে এটা ঘটানোর চেষ্টা করা হয়েছে। আমরা যদি এই ঘটনার জন্য তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে দায়ী করি, আমরা যদি মির্জা আব্বাসকে দায়ী করি, আমরা যদি বিএনপিকে দায়ী করি, তাহলে কিন্তু ভারত লাভবান হয়, তাহলে আওয়ামী লীগ লাভবান হয়। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের যে পেজগুলো আছে, তাদের যে প্রচারকরা আছে, তারা কিন্তু দেশের ভিতরে এই গোলমালটা বাঁধাতে চাচ্ছে। তারা চাচ্ছে নির্বাচনটা যেন বানচাল হয়, তারা চাচ্ছে দেশের ভিতরে যে শক্তি আছে তার মধ্যে যেন একটা অবিশ্বাস সৃষ্টি হয়, যেন একটা সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, এটা তারা চাচ্ছে। এবং এই ঘটনার পরপর তারা সংঘবদ্ধভাবে তারা প্রচারণাটা এদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আমরা এই ব্যাপারে সাবধান থাকি, আমরা যেন অহেতুক নিজেদের মধ্যে যেন কোনো রকম রেষারেষি না করি।